হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে বাওবি অর্থাৎ তোমাদের বাওবি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের বইটি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি স্কুলে পরীক্ষা চলতেছে, তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বাওবিতে যেসব অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যদি এই অধ্যায়গুলো আজকে এই ক্লাসটি দেখো তাহলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তোমাদের প্রথম আজকে শুরু করো প্রথম অধ্যায়টা নিয়ে। অধ্যায় 1 থেকে অধ্যায় 6 পর্যন্ত নিয়ে আলোচনা করব। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ক্লাসটির জন্য সকলে প্রস্তুত হয়ে যাও। প্রথম অধ্যায়টি রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। কি বললাম? প্রথম অধ্যায়টি তোমাদের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। তো তোমাদের বাংলাদেশের যে আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের যে বইটিতে অনেক যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমাদের বইয়ের প্রথমে অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথমে দেওয়া আছে মহাস্থানগড়। কি বললাম? মহাস্থানগড়। তো মহাস্থানগড় সম্পর্কে প্রথমে আলোচনা করব। দেখো, তো তোমাদের প্রথমে আলোচনা হবে মহাস্থানগড় সম্পর্কে। মহাস্থানগড়। তো মহাস্থানগড় যে বগুড়া জেলায়। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া জেলায়। ওকে, মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া জেলায়। তোমাদের এই আজকে এই একটি ক্লাসে বাওবির 1 থেকে 6 অধ্যায় সম্পূর্ণ অধ্যায় অর্থাৎ সম্পূর্ণ 1 থেকে 6 অধ্যায়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের প্রথমে আসে যে মহাস্থানগড়। তো মহাস্থানগড়টি কোথায় অবস্থিত বললাম? বগুড়া জেলায়। বগুড়া জেলায়। এবং তোমাদের এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, কোন নদীর তীরে অবস্থিত? কি বললাম? নদী। কোন নদীর তীরে অবস্থিত? নদীটির নাম হচ্ছে করতোয়া। নদীটির নাম কি বললাম? করতোয়া। নদীটির নাম কি? করতোয়া। ওকে, নদীটির নাম কি? করতোয়া। মনে হবে তাহলে কোন জেলা অবস্থিত? মহাস্থানগড়। এবং নদীটির নাম কি? করতোয়া। এরপরে তো রয়েছে ওয়ারী বটেশ্বর। কি বললাম? ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর। তো ওয়ারী বটেশ্বর একটা যে তোমাদের নিদর্শন রয়েছে, সেই ওয়ারী বটেশ্বরটা রয়েছে নরসিংদী জেলায়। কি বললাম? নরসিংদী জেলায়। এবং এই ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় যখন পাওয়া যায় এই ওয়ারী বটেশ্বরে, তো সেখানে অনেক পুঁথি নিয়ে আলোচনা করা হয়। পুঁথি, বিভিন্ন প্রাচীন যে ওয়ারী বটেশ্বরের পর কি রয়েছে? পাহাড়পুর। কি বললাম? পাহাড়পুর। তো পাহাড়পুরটা কোথায় অবস্থিত? পাহাড়পুরটা নওগাঁ জেলায়। পাহাড়পুরটা কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। মনে রাখবা, পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন মনে রাখতে হবে যে পাহাড়পুরের অপর নাম কি? পাহাড়পুরের আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় সম্পুর বিহার। ওকে, পাহাড়পুরের অপর নাম কি? সম্পুর বিহার। সম্পুর বিহার। ওকে, পাহাড়পুরের অপর নাম সম্পুর বিহার। দুটি ভিক্ষু কক্ষ রয়েছে। কি মনে রাখবা? ভিক্ষু কক্ষ। ভিক্ষু কক্ষ। ভিক্ষু কক্ষ তোমাদের কতটি রয়েছে বইয়ে? 177টি। 177টি তোমাদের ভিক্ষু কক্ষ রয়েছে পাহাড়পুরে। এরপরে মনে রাখবা যে পাহাড়পুর যে নিদর্শনটা রয়েছে সেইখানে মন্দির রয়েছে, বিভিন্ন অনেক রান্নার রুম রয়েছে, এই নিদর্শনগুলো রয়েছে। আর পাহাড়পুরটা কোন রাজার আমলের? মনে রাখবা, কোন রাজার আমলের? অর্থাৎ পাল রাজাদের আমলের। কোন রাজাদের আমলের বললাম? পাল রাজার আমলের। ওকে, পাহাড়পুর পাল রাজার আমলের। এবং কত সাল থেকে? 781 থেকে 821। কি বললাম? 781 থেকে 821। এই হলো তোমাদের পাহাড়পুর বিষয়ে আলোচনা। পাহাড়পুর তাহলে 781 থেকে 821, এবং সেটা পাল রাজাদের আমলে। এরপরে পাহাড়পুরের পরে রয়েছে তোমাদের ময়নামতি। কি বললাম? ময়নামতি। তো ময়নামতি হলো একজন রাজধানীর নাম ছিল, এবং সেই রাজার নাম ছিল এটা মানিকচন্দ্র। অর্থাৎ মানিকচন্দ্র একটা রাজা ছিল। সেই রাজাটি এই ময়নামতি সম্পর্কে নিদর্শনটি করে গিয়েছেন, এবং তার স্ত্রীর নাম অনুসারে হয় ময়নামতি, এবং সেটা কুমিল্লাতে অবস্থিত। এবং সেটি কোথায় অবস্থিত বললাম? কুমিল্লাতে অবস্থিত। পরে দেখো সোনারগাঁ। এরপরে রয়েছে কি বললাম? সোনারগাঁ। এরপরে রয়েছে সোনারগাঁ। যে ঢাকার দক্ষিণ পূর্ব অঞ্চলের নারায়ণগঞ্জ জেলার। কি বললাম? নারায়ণগঞ্জ। ওকে, নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। কি বললাম? নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদী। ওকে, মেঘনা
নদী। তোমাদের যেসব শব্দগুলো প্রয়োজন সেই সব শব্দগুলো নিয়ে আলোচনা করতেছি। তো দেখো তো, আমাদের মনে রাখতে হবে সোনারগাঁও অবস্থিত কোথায় বললাম, ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। এবং সোনারগাঁ, এই সোনারগাঁটা, সোনারগাঁয়ের জমিদার কে ছিল? ঈশা খাঁ। সোনারগাঁয়ের জমিদার কে ছিল? ঈশা খাঁ। ঈশা খাঁয়ের ছেলের নাম কি? মুসা খাঁ। ঈশা খাঁয়ের ছেলের নাম কি বললাম? মুসা খাঁ। এই হলো তোমাদের সোনারগাঁ। এরপরে রয়েছে লালবাগ কেল্লা। এরপরে কি রয়েছে? লালবাগ লালবাগ কেল্লা। এটা ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। লালবাগ কেল্লা কি বললাম? ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে। লালবাগ কেল্লাটি ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং সেটি 1678 সালে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কি বললাম? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমাদের লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা নদীর তীরে। এই লালবাগ কেল্লাটি আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ তৈরি করতে চান, কিন্তু সে নির্মাণ কাজটি শেষ করতে পারেননি। এই লালবাগ কেল্লাটি পুরোটি ছিল ইটের তৈরি। কি বললাম? পুরোটি ছিল ইটের তৈরি। এই লালবাগ কেল্লার ভেতরে তখন করা শাসকগণ তাঁবু বানিয়ে থাকতেন। কি করে থাকতেন? তাঁবু বানিয়ে সেখানে তারা বসবাস করতেন। লালবাগ কেল্লাটি বা দুর্গের দক্ষিণ পাশ দিয়ে একটা লুকানো প্রবেশ পথ ছিল। লালবাগ কেল্লাটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল এবং এর ভেতরে একটি পরীবিবির মাজার রয়েছে এবং এটি বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে মনে রাখবো এখানে যে এটি ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং এটি 1678 সালে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এবং এটি লালবাগ কেল্লাটি রাজা আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ তৈরি করেন এবং শেষ করতে এবং নির্মাণ করতে পারেননি। এটি পুরোটি ছিল কিসের তৈরি? ইটের তৈরি। ওকে, পুরোটি ছিল ইটের তৈরি। এরপরে এর ভেতরে যে শাসকগণ ছিল, সেই শাসকগণ কি করতো? লালবাগ কেল্লার ভেতরে তাঁবু বানিয়ে বসবাস করতেন। ওকে, তাঁবু বানিয়ে কি করতেন? বসবাস করতেন। তারপর এখান থেকে আরেকটা জিনিস প্রশ্ন মনে রাখবা যে এখানে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ ছিল এবং লালবাগ কেল্লাটি পরি বিবির মাজার ছিল। ওকে, একটি লালবাগ কেল্লাতে পরি বিবির মাজার ছিল। এবং আরেকটি কথা এখান থেকে মনে রাখবা, বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। ওকে, হ্যাঁ। এরপরে দেখো তোমরা আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল। তো মনে রাখবা আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এবং আহসান মঞ্জিলটা নির্মাণ করেন কে? এনায়েতুল্লাহ নির্মাণ করেন। অর্থাৎ এই প্রাসাদটি নির্মাণ করেন এনায়েতুল্লাহ। ওকে, আর এনায়েতুল্লাহর পুত্র শেখ এনায়েতুল্লাহর পুত্রকে শেখ মতিউল্লাহ সেটা ফরাসিদের কাছে কি করে দেন? বিক্রি করে দেন এবং সেটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করে। অর্থাৎ আহসান মঞ্জিলটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কাজ করে কাদের আমলে? ফরাসিদের আমলে। এবং সেটা বিক্রি করে দেন তার পুত্র, অর্থাৎ এনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহ। ওকে, এরপরে বলা হয়েছে যে 1830 সালে খাজি আলিমুল্লাহ কি করেন? আবার আহসান মঞ্জিলটা কি করে নেন? আবার ফরাসিদের কাছ থেকে কি করেন? ক্রয় করে নেন। ওকে, তারপর 1888 সালে এবং 1897 সালে ভূমিকম্প হয়। 1888 সালে কি হয়? ঘূর্ণিঝড় হয় এবং 1897 সালে কি হয়? ভূমিকম্প হয় এবং এই ভবনটির ক্ষতি হয়। অর্থাৎ এই ভবনটি কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। তারপরে 1985 সালে কি বললাম? 1985 সালে তত্ত্বাবধায়ক সরকার আহসান মঞ্জিলটিকে আবার সুন্দর করে ঠিক করার জন্য দায়িত্ব গ্রহণ করেন। 1985 সালে দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে সরকারের তত্ত্বাবধানে এটাকে একটা প্রদর্শন অর্থাৎ নিদর্শন কেন্দ্র হিসাবে মানুষদের মাঝে ছিল তোমাদের আহসান মঞ্জিল। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়। এরপরে রয়েছে অধ্যায় 2। প্রথম অধ্যায়ের আলোচনা ছিল এইটুকুই বিষয়। অধ্যায় 2 এ রয়েছে তোমাদের নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে। ওকে, অধ্যায় 2 এ কি রয়েছে? নবাব সিরাজউদ্দৌলা। তো নবাব সিরাজউদ্দৌলা কত সালে? নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে না মৃত্যুগ্রহণ করেন 1757 সালে। আর নবাব সিরাজউদ্দৌলা রাজা হন মাত্র 22 বছর বয়সে। কি বললাম? 1757 সালে পলাশির যুদ্ধ হয়। 1757 সালে পলাশির যুদ্ধ হয় এবং সে যুদ্ধে মৃত্যুবরণ করেন নবাব সিরাজউদ্দৌলা। সে যুদ্ধে কে মৃত্যুবরণ করেন? নবাব সিরাজউদ্দৌলা। ওকে, নবাব সিরাজ এবং সেটা হচ্ছে পলাশির যুদ্ধ বলা হয়। কি যুদ্ধ বলা হয়? পলাশির যুদ্ধ।
ওকে, সেই যুদ্ধকে কি বলা হয়? পলাশীর যুদ্ধ। এবং সেটি 22 বছর, যখন নবাব 22 বছর বয়স হন, তখন 22 বছর যখন বয়স হন, তখন নবাব সিরাজউদ্দৌলা নবাবের, অর্থাৎ সে দায়িত্ব পায় নবাবের। এরপরে সে 23 বছর বয়সে, অর্থাৎ কত বছর বয়সে মারা যান? 23 বছর বয়সে। এবং সে নবাব হন কত সালে? 22 বছর বয়স, তখন সালটা ছিল 1756। এবং যখন সে মৃত্যুবরণ করে তখন 1757 এবং 23 বছর বয়সে। ওকে, তার খুব কাছের মানুষেরা, অর্থাৎ নিকটের মানুষেরা তাকে পরাজিত হতে বাধ্য করেন। ওকে, এই হলো তোমার অধ্যায় 2 এর 1757 সালের পলাশীর যুদ্ধ। এরপরে পলাশীর যুদ্ধের পরে, পলাশীর পরে আসে তিতুমির। কি? তিতুমিরের পরাজয়। তিতুমিরের পরাজয়। তো এখান থেকে মনে রাখবা, তিতুমিরের পরাজয়। তিতুমির কি নির্মাণ করেন? তিতুমির নির্মাণ করেন বাঁশের কেল্লা। কি বললাম? তিতুমির নির্মাণ করেন কিসের কেল্লা? বাঁশের কেল্লা। এবং তিতুমির মারা যান কত সালে? 1831 সালে। কত বললাম? 1831 সালে তিতুমির মারা যান। এইটুকু তিতুমিরে জানলে হবে। তারপরে তোমাদের রয়েছে সিপাহী বিদ্রোহ। এরপরে কি রয়েছে? সিপাহী বিদ্রোহ। কি বললাম? এরপরে সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহটা হয় কত সালে? 1857 সালে। 1800 কত সালে? 57 সালে। এই যে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়, তার 100 বছর পর সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। এবং সিপাহী বিদ্রোহটা কার নেতৃত্বে হয়? মঙ্গল পাণ্ডে। নেতৃত্ব কার নেতৃত্বে হয়? মঙ্গল পাণ্ডে। ওকে, মনে থাকবে? কার নেতৃত্বে হয় সিপাহী বিদ্রোহ? মঙ্গল পাণ্ডে। এবং 1857 সালে। এবং সিপাহী বিদ্রোহ হওয়ার কারণ ছিল যে, তো ভারতের সেনাবাহিনী, অর্থাৎ সেনা সংখ্যা বেশি ছিল, এইটা একটা কারণ। আরেকটা কারণ ছিল যে, ধরো তোমাদের যে সেনাবাহিনীর যে রয়েছে, সে বন্ধুকে যুদ্ধ বা ধর্মীয়দের মধ্যে একটা ঝামেলা শুরু যায়। এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের কারণ। আর এই সিপাহী বিদ্রোহে ভারতের 1 লক্ষ সেনা মারা যায়। ওকে, এই হলো তোমাদের সিপাহী বিদ্রোহ। আর কয়েকটা তোমাদের যে সিপাহী বিদ্রোহের কারণ আছে, সেগুলো বই থেকে সুন্দর করে পড়ে নিবা। দেখো, এই ছিল তোমাদের 1757 থেকে 1857 সাল। সালের পরে তোমাদের যে রয়েছে আরও যে কয়েকটা আন্দোলন, সেই আন্দোলনগুলো তোমরা বই থেকে পড়ে নিবা। এরপরে তোমাদের অধ্যায় 3 এরপরে তোমাদের অধ্যায় 3 অধ্যায় 3-এ বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের সূচনা। তো মুক্তিযুদ্ধের সূচনা অধ্যায়ে তোমরা ভালো করে জানবা যে 1952 সাল। কি বললাম? 1952 সাল। প্রথম তোমাদের সালটা ছিল 1952। তবে আরেকটা জিনিস মনে রাখবা যে দেশভাগ এসব ঘটে 1947 সালে। 52 সাল বলছি তো, সেজন্য বলে দিলাম 1947 সালে দেশভাগ হয়। ওকে, এরপর 1952 সালে কি ঘটে বলো তো আমাদের? ভাষা আন্দোলন। 1952 সালে কি ঘটে? 52 সালে ঘটে ভাষা আন্দোলন। 1966 সালে কি ঘটে? 6 দফা আন্দোলন। কি ঘটে? 6 দফা আন্দোলন। এরপরে তোমাদের বইয়ের আছে 1969। তো 1969 সালে কি ঘটে? গণ অভ্যুত্থান। 1969 সালে কি ঘটে? গণ অভ্যুত্থান। তারপরে তোমাদের বইয়ে রয়েছে 1970 এবং এই 1970 সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ঘটে। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ঘটে। ওকে, এই 1970 সালে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় ঘটে। 1970 সালকে এই জন্য বলা হয় নির্বাচন। ওকে, এরপরে 1971। এরপরে রয়েছে তোমাদের কি? 1971 তোমাদের দুইটা রয়েছে। ওকে, 1971-এর কি রয়েছে? দুইটা। একটা আছে 25শে মার্চ, আর একটা রয়েছে 26শে মার্চ। 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাঙালির ওপর অত্যাচার করে এবং গণহত্যা চালায়। আর 1971 সালে 26শে মার্চ রয়েছে আমাদের স্বাধীনতা শুরু। আমাদের স্বাধীনতা শুরু। এই হলো তোমাদের 1971 সাল। এরপরে তোমাদের 1971 সালে এই যে মার্চ মাস, এরপরে তোমাদের আসে কি মাস? এপ্রিল মাস। মার্চের পর কি আসে? এপ্রিল। তো এপ্রিল মাসে দুইটা ঘটনা ঘটে, একটা 10ই এপ্রিল আর একটা ঘটে 17ই এপ্রিল। একটা ঘটে 10ই এপ্রিল আর একটি ঘটে 17ই এপ্রিল। 10ই এপ্রিল কি ঘটে? মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠিত হয় এবং সেটি গঠিত হয় কোথায়? আম্রকানন বলা হয়, অর্থাৎ আম বাগানে। ওকে, আম্রকানন মানে কি বলা হয়? আম বাগান। এবং সেটা কোথায় অবস্থিত? কুষ্টিয়া। এবং সেটা কোথায় অবস্থিত? কুষ্টিয়া। এরপরে মনে রাখবা যে এখান থেকে 17ই এপ্রিল আরেকটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে সরকার যে সরকার হয়, সরকারের শপথ গ্রহণ হয়। সরকারের কি হয়? শপথ গ্রহণ। ওকে, এই 1971 সালের 10ই এপ্রিল ঘটে মুজিবনগর সরকার এবং 1971 সালের 17ই এপ্রিল সরকারের শপথ গ্রহণ হয়। এই তোমাদের 1971 সাল।
হ্যাঁ, এই হলো তোমাদের 1971 সাল পর্যন্ত। এরপরে তোমাদের 1971 সালের পরে তোমাদের বিভিন্ন যে সামরিক বাহিনীর চ্যাপ্টারটা রয়েছে, দেখো সামরিক বাহিনীর পার্টটা রয়েছে, সেখান থেকে 3টা ফোর্স গঠিত হয়। কয়টা ফোর্স বললাম? ফোর্স গঠিত হয় কয়টি বললাম? 3টি ফোর্স গঠিত হয়। কয়টি? 3টি। একটাকে বলা হয় এস ফোর্স, একটাকে বলা হয় জেড ফোর্স, আর একটাকে বলা হয় কে ফোর্স। কি বললাম? একটা এস ফোর্স, একটা জেড ফোর্স, আর একটা কে ফোর্স। তো এস ফোর্স দিয়ে মনে রাখবা শফিউল্লাহ, এস দিয়ে কি বললাম? শফিউল্লাহ। জেড দিয়ে কি মনে রাখবা? জেড দিয়ে মনে রাখবা জিয়াউর, জেড দিয়ে কি মনে রাখবা? জিয়াউর। আর কে দিয়ে মনে রাখবা? খালেদ, কে দিয়ে কি মনে রাখবা? খালেদ। এই হলো তোমাদের 3টা ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স। এই 3টা ফোর্স তোমাদের গঠিত হয়। যে ফোর্সের নেতৃত্বে যাই ছিল, এস ফোর্সের নেতৃত্বে ছিল শফিউল্লাহ, জেড ফোর্সের নেতৃত্বে ছিল জিয়াউর রহমান এবং কে ফোর্সের নেতৃত্বে ছিল মেজর খালেদ। ওকে, এই হলো তোমাদের 3টা ফোর্স। এরপর তোমাদের রয়েছে সেক্টর। এরপরে কি রয়েছে? সেক্টর। তো সেক্টর ছিল কয়টা আমাদের? 11টি সেক্টর ছিল। তবে তার মধ্যে মনে রাখবা যে পাবনা, রাজশাহী, এগুলো কয় নম্বর সেক্টরে ছিল? 7 নম্বর সেক্টর। আর আরেকটা প্রশ্ন মনে রাখবা যে সেক্টর কমান্ডার ছিল না, অর্থাৎ নো কমান্ডার, যেটা নৌবাহিনীর আন্ডারে ছিল, সেখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। সেই সেক্টর কমান্ডার যেটা ছিল না, সেটা ছিল কয় নম্বরে? 10 নম্বরে। ওকে, এই হলো তোমাদের সেক্টর। এরপরে তোমাদের রয়ে গেলাম গেরিলা বাহিনী। এরপরে রয়েছে তোমাদের গেরিলা, এরপরে রয়েছে গেরিলা বাহিনী। তো এখানে গেরিলা বাহিনীতে আরেকটা জিনিস মনে রাখবা যে গেরিলা বাহিনীতে তোমাদের 2টা গ্রুপ থাকে। গেরিলা বাহিনীতে কয়টা গ্রুপ থাকে? 2টা। একটা হচ্ছে অ্যাকশন গ্রুপ, অ্যাকশন, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্স। আর একটা কি বললাম? ইন্টেলিজেন্স। ওকে, ইন্টেলিজেন্স। এই হলো তোমাদের 2টা গ্রুপ, অ্যাকশন গ্রুপ আর একটা ইন্টেলিজেন্স গ্রুপ। অ্যাকশন গ্রুপের কাজ কি ছিল? সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা। অ্যাকশন গ্রুপের কাজ কি ছিল? সম্মুখ যুদ্ধে, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ। আর ইন্টেলিজেন্স গ্রুপের কাজ কি ছিল? শত্রুদের খবরাখবর, অর্থাৎ শত্রুদের কি অবস্থা সেসব জেনে খবরাখবর পৌঁছে দেওয়া। এই ছিল তোমাদের 2টা গ্রুপ, একটা অ্যাকশন গ্রুপ আর একটা ইন্টেলিজেন্স গ্রুপ। হ্যাঁ, তোমাদের এই যে ফোর্সগুলো ছিল, এরপরে তোমাদের আরও কিছু কথা রয়েছে, যেগুলো কথাগুলো তোমরা বই থেকে সুন্দর করে পড়ে নেবা। তো ডিসেম্বর মাসে যে কয়েকটি ঘটনা ঘটে সেগুলো পড়ে নেবা। মুক্তিযুদ্ধ বিষয়কে অতটাও ফোকাস করতে চাচ্ছি না, কারণ বর্তমান এখন মুক্তিযুদ্ধ বিষয়কে হাইড করা হচ্ছে। হ্যাঁ, তো মুক্তিযুদ্ধ বিষয়গুলো তোমরা বই থেকে পড়ে নিবা। তো এখান থেকে একটু পড়ে যে পাকিস্তানি বাহিনী কবে আত্মসমর্পণ করেন এবং কত তারিখে এবং কে ছিলেন সেই দায়িত্বে এবং কোথায় আত্মসমর্পণ করেন। ওকে, তো মনে রাখবো যে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন এবং পাকিস্তানের নাম কি ছিল সেটা? নিয়াজি। ওকে, নিয়াজি। এবং কত লক্ষ সেনা পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? 93,000। লক্ষ না, ওকে, হাজার। কত হাজার? 93,000। এই ছিল তোমাদের ওই 3য় অধ্যায়ের শেষের কিছু অংশ। তো তার মধ্যে কিছু রয়েছে যে বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম। তো বীর শ্রেষ্ঠ কয়জন? 7 জন। মনে রাখবা বীর শ্রেষ্ঠ কয়জন বললাম? 7 জন। বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম ভালো করে মনে রাখবা। 676 জন আছে, এগুলো একটু ইন টোটাল দিয়ে পড়বা, তাহলে হয়ে যাবে। এরপরে 2টা মহিলার কথা বলা হয় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে। একটা হচ্ছে সেতারা বেগম, একটা সেতারা বেগম আর একটা তারামন বেবি। তো মনে রাখবা 2টা যে সেতারা, মানে শেষে তারা দিয়ে শেষ হয় আর তারা দিয়ে শুরু হয়, অর্থাৎ সেতারা বেগম আর তারামন বিবি। এ হলো তোমাদের 3য় অধ্যায় শেষ। এরপরে তোমাদের অধ্যায় 4। এরপরে বললাম কি? অধ্যায় 4। অধ্যায় 4-এ রয়েছে আমাদের কৃষিভিত্তিক। আমাদের অধ্যায় 4-এ রয়েছে কি বললাম? কৃষিভিত্তিক। এখানে প্রথম পৃষ্ঠা থেকে 2টা জিনিস মনে রাখবো অধ্যায় 4-এর, যে বাংলাদেশের কত শতাংশ কৃষক আর বাংলাদেশের কত ভাগ কৃষি থেকে আসে। কি বললাম? শতাংশ কৃষক, 80% কৃষক এবং কৃষি থেকে আসে 20%। আমাদের অর্থনীতির প্রধান আসে কত থেকে? কৃষি থেকে আসে 20%। বাংলাদেশে কৃষক রয়েছে কত পার্সেন্ট? 80% বা 80%। ওকে, এই হলো তোমাদের অধ্যায় 4-এর প্রথম অংশ। এরপরে তোমাদের আসে যে এখান থেকে বিভিন্ন যে ফসল, আলু তোমাদের 2টে মাটিতে ভালো চাষ হয়, একটা হচ্ছে বেলে আর একটি হচ্ছে দোআঁশ। ওকে, বেলে আর কি বললাম? দোআঁশ। এই হলো তোমাদের আলু চাষের 2টি ভালো মাটি। এরপরে তোমাদের আসে অর্থকারী ফসল। কি বললাম? অর্থকারী ফসল। কোনগুলোকে অর্থকারী ফসল বলা হয়? এরপরে রয়েছে অর্থকারী ফসল। তো অর্থকারী ফসলকে প্রধানত বেশ কয়েকটি যে রয়েছে,
তোমাদের তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাঠ সম্পর্কে। কি বললাম? পাঠ সম্পর্কে। পাটকে সোনালী আঁশ কেন বলা হয়? কি বললাম? পাটকে সোনালী আঁশ কেন বলা হয়? এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো তুমি এভাবে বলবা যে বাংলাদেশ পাট চাষের জন্য খুবই উপযোগী একটি মাটি, বলতে পারো, সমস্যা নাই। পাট চাষের জন্য বাংলাদেশের আবহাওয়াটা খুবই ভালো, এটা টাইপের কথা বললে কোনো সমস্যা হয় না। তো এভাবে বলবা যে বাংলাদেশের মাটি পাট চাষের জন্য খুবই উপযোগী, বা বাংলাদেশের মাটির সাথে পাট চাষটা খুবই ভালোভাবে যায়। এরপরে বলতে পারবা যে পাট থেকে আমরা বিভিন্ন চটের বস্তা এবং বিভিন্ন চটের বস্তার দড়ি তৈরি করতে পারি, এবং পাটকে আমরা বাইরে দেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সেজন্য আমরা পাটকে সোনালী আঁশ বলতে পারি। এই হলো তোমাদের পাটকে সোনালী আঁশ বলার কারণ। এরপরে অর্থকারী ফসল বলতে আর যেগুলো রয়েছে সেগুলো পড়বা। তো আর একটা ভালো একটা খাবারের কথা বলা হয়েছে এখানে, অনেক ইম্পর্টেন্ট খাবার। হ্যাঁ, তামাক। কি বলা হয়েছে? তামাক। তো তামাক চাষের জন্য বিখ্যাত জেলার নাম কি? রংপুর জেলা। তামাক চাষের জন্য বিখ্যাত কি? রংপুর। ওকে, রংপুর, এটা ভালো করে মনে রাখবা। তামাক চাষের জন্য বিখ্যাত জেলা এই হলো তোমার রংপুর। এরপরে রয়েছে তোমাদের বিভিন্ন শিল্প সম্পর্কে। কি বললাম? শিল্প সম্পর্কে। এরপরে রয়েছে দুইটা শিল্প, একটা বৃহৎ শিল্প আর একটা রয়েছে ক্ষুদ্র শিল্প। তো বৃহৎ শিল্পর কোনগুলো অংশ? তো এগুলো ভালো করে একটু পরীক্ষায় পড়ে যাবা, বৃহৎ আর একটা ক্ষুদ্র। তো তোমাদের ক্ষুদ্র নাই, তোমাদের বইয়ে লেখা আছে কুটির। কি লেখা আছে? কুটির। তো ক্ষুদ্র বলতে কি বোঝানো হয়, বা কুটির একই জিনিস। ওকে, ক্ষুদ্র কুটির একই জিনিস। বৃহৎ শিল্প বলতে বোঝানো হয় বিভিন্ন যেগুলো বড় বড় কাজগুলো, যেমন বৃহৎ শিল্পের মধ্যে পড়তে পারে যেমন আমাদের বাসা বাড়িতে তৈরিতে ব্যবহার করা হয় কি? সিমেন্ট। আচ্ছা, এই শিল্পগুলোকে বলা হয় বৃহৎ শিল্প। আর কুটির শিল্পগুলোকে যেমন আমরা বাসা বাড়িতে ব্যবহার করি মাটির জিনিসপত্র অথবা ব্যবহার করি কাঁসার জিনিসপত্র, এইগুলোকে বলা হয় কুটির শিল্প। এবং বড় যেগুলো শিল্প সেগুলোকে বলা হয় সিমেন্ট শিল্প, সার শিল্প। এগুলো সব বৃহৎ শিল্পের অংশে। আর ক্ষুদ্র শিল্পের অংশ হচ্ছে কাঁসা শিল্প, মাটির তৈরি জিনিস। ওকে, এই হলো তোমাদের বৃহৎ শিল্প এবং কুটির শিল্প। এইটুকু তোমাদের চতুর্থ অধ্যায় শেষ। এবার পঞ্চম অধ্যায়, অধ্যায় 5। তো অধ্যায় 5-এ তোমাদের বলা হয়েছে যে জনসংখ্যা। অধ্যায় 5-এ কি বলা হয়েছে? জনসংখ্যা। এখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন করব যে বাংলাদেশের কত লক্ষ মানুষ গৃহহীন। ওকে, বাংলাদেশের কত লক্ষ মানুষ গৃহহীন, এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবো। বাংলাদেশের 10 লক্ষ মানুষ কি হবে? গৃহহীন। ওকে, গৃহহীন। এবং বাংলাদেশে প্রতি বছর কত লক্ষ মানুষ জন্মগ্রহণ করতেছে? 30 লক্ষ। কতজন বললাম? 30 লক্ষ। ওকে, তাহলে প্রতি বছর 30 লক্ষ মানুষ যদি বাড়ে, আর আমাদের দেশে গৃহহীন কত লক্ষ মানুষ? 10 লক্ষ। অর্থাৎ আমাদের দেশে অবশ্যই জনসংখ্যাটা তারতম্য করা উচিত। সেজন্য বলা হয়েছে আমাদের দেশের জনসংখ্যা যদি বেশি হয় কীরকম বিরূপ ঘটনা ঘটতে পারে, কীরকম ঘটনা ঘটতে পারে। তো তোমরা বই থেকে এটা বড় প্রশ্ন, সুতরাং ভালো করে পড়ে নিবা। ওকে, এরপরে তোমাদের রয়েছে যে আমাদের দেশের জনসংখ্যা যদি বেশি হয় সমাজে কীরকম ঘটনা ঘটতে পারে। তবে মনে রাখবা যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলোর জন্য খুবই একটা সমস্যা হতে পারে। এর সাথে তুমি কিছু বলতে পারো পড়ালেখার জন্য বিদ্যালয়ে যাওয়া আসা এইসব সমস্যা হতে পারে, অথবা হচ্ছে শব্দের সমস্যা হইতে পারে। একটা প্রশ্ন এখান থেকে বলতে পারে যে এটা আসার মতোই প্রশ্ন। তো মনে রাখবা জনসংখ্যাকে আমরা কিভাবে জনসম্পদে রূপান্তর করবো। কি বললাম? জনসংখ্যা, জনসম্পদ। আমি কি বললাম? যে জনসংখ্যা, এই যে জনসংখ্যা এটাকে আমি রূপান্তর করবো কিসে? জনসম্পদে। তো জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তর করব কিভাবে? মনে করো যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কি বেকার। তো এই যে বেকার মানুষগুলো রয়েছে তাদের মধ্যে যেটুকুই হোক একটু হলো দক্ষ রয়েছে, অর্থাৎ দক্ষতা রয়েছে। তো তাদের যে বিষয়ে দক্ষ সেই বিষয়টাকে তাদের কি করতে হবে? আরও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আরও শিক্ষিত করতে হবে। শিক্ষিত করার মাধ্যমে আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠান বা যেটা হোক কোনো কিছু করি তাহলে আমরা তাদের দ্বারা অবশ্যই কোনো কিছু করতে পারবো। সেই জন্য এটাকে জনসম্পদ বলা হয়েছে। অথবা আমরা কি করতে পারি যে আমাদের দেশের জনসংখ্যাকে বাইরের দেশে যারা যেসব বিষয়ে ভালো দক্ষ তাদেরকে সেই সব বিষয়ে বাইরের দেশে নিয়ে যেয়ে তাদেরকে ওই দেশে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়ে তাদের মাধ্যমে চাকরির টাকা উপার্জন করবে, এবং সেই টাকা যদি আমাদের দেশে পাঠানো হয় তাহলে কি হবে? বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এটাকে বলা হয় বৈদেশিক মুদ্রা। তাহলে আমরা এইভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারবো। ওকে, এরপরে তোমাদের রয়েছে অধ্যায় 6। এরপরে রয়েছে কি? অধ্যায় 6। তো অধ্যায় 6 সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে জলবায়ু আবহাওয়া দুর্যোগ। কি বললাম? জলবায়ু আবহাওয়া দুর্যোগ। তো অধ্যায় 6 তোমাদের প্রথমে জানতে হবে আবহাওয়া। কি বললাম? প্রথমে জানতে হবে কি? আবহাওয়া। তো আবহাওয়াটা কি? প্রথমে বললাম যে আবহাওয়াটা কি? আবহাওয়া বলতে বোঝানো হয়, আবহাওয়া হচ্ছে কোনো স্বল্প সময়ে, অর্থাৎ স্বল্প সময়ে কোনো অঞ্চলের যে তাপমাত্রা সেটাকে বলা হয় আবহাওয়া। হুট করে দেখো যে বাইরে কি হচ্ছে? আবহাওয়া গরম,
অথবা বাহিরের আবহাওয়াটা রোদ আছে, রৌদ্রোজ্জ্বল, আবার হুট করে কি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমাদের কি বলা হয়, এটাকে বলা হয় আবহাওয়া। অর্থাৎ কোনো স্বল্প সময়ে আমাদের যে পরিমাণ হচ্ছে তারতম্য ঘটতেছে, অর্থাৎ আমাদের ওয়েদারে যে তারতম্য ঘটছে সেটা হচ্ছে আবহাওয়া। এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, জলবায়ু কি, কি বললাম, জলবায়ু কি। অর্থাৎ জলবায়ু বলতে মনে রাখবা যে 30 থেকে 40 বছরের গড় তাপমাত্রার পরিবর্তন, কি বললাম, 30 থেকে 40 বছরের গড় তাপমাত্রা পরিবর্তন। আর আবহাওয়া বলতে কি বললাম, যে যে স্বল্প সময়ের তাপমাত্রা পরিবর্তন, স্বল্প সময়ের তাপমাত্রা পরিবর্তন হলে আবহাওয়া। আর 30 থেকে 40 বছরের গড় তাপমাত্রা যদি পরিবর্তন হয় সেটাকে বলা হয় জলবায়ু। ধরো অনেক দিন থেকে ধরো যে অঞ্চলে আবহাওয়া ধরো যে চলতেছে, আজকে গরম, কাল বৃষ্টিপাত, আবার আবহাওয়া চেঞ্জ, অর্থাৎ এই টাইপের জিনিস যদি হয় সেটাকে বলে আবহাওয়া। আর জলবায়ু কি, ধরো 5 মাস থেকে কোনো বৃষ্টি নেই বা এই টাইপের কোনো একটা ঘটনা ঘটতেছে, তাহলে এটাকে কি বলা হবে, জলবায়ু। ওকে, আবহাওয়ার জলবায়ু এটুকুই। আর দুর্যোগ বলতে কি বোঝায়, দুর্যোগ বলতে বোঝানো হয় যে, দুর্যোগ বলতে তো বুঝো কোনো যে কোনো একটা ধরো ঘটনায় মনে করো যে দুর্ঘটনা, হুট করে এই ঘটনা ঘটতেছে এটা। হ্যাঁ, তো প্রাকৃতিক দুর্যোগ আমাদের রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ধরো তোমাদের প্রশ্ন করা হলো যে তোমাদের বই থেকে কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। তো প্রাকৃতিক দুর্যোগ বলতে আর যেগুলো প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেগুলো কিন্তু মানব সৃষ্ট কারণে হয়। যেমন খরা, আমরা যদি অতিরিক্ত গাছপালা কেটে ফেলি তাহলে অবশ্যই সেটা কি হবে, খরা হবে, অবশ্যই সেটা হবে। অথবা আমরা যেসব বিভিন্ন যেমন শিল্প কলকারখানা ব্যবহার করতেছি সেখানকার ধোঁয়া আমাদের পরিবেশে কী করতেছে, নষ্ট করতেছে, এগুলো আমাদের খরার একটা করে উদাহরণ বলতে পারো। অথবা তুমি দেখো এই যে বিভিন্ন দুর্যোগের মধ্যে ধরো বন্যা একটা ধরা হয়, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি কিন্তু সেটা আমাদের যে ওয়েদার আবহাওয়ার উপর যে এটাকে নির্ভর করে সেটা আমরা কখনোই ভাবি না। এই হলো তোমাদের, তার মধ্যে এখান থেকে খরাটা ভালো করে মনে রাখবা। খরা, ধরো বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলেছে কিন্তু আমরা গাছপালা লাগাই না, তাহলে কি আমাদের আবহাওয়ার তারতম্য ঘটবে অর্থাৎ পরিবর্তন হবে, সেটা কি খরার অংশ। এখান থেকে মনে রাখবা খরার ফলাফল, যদি খরা হয় তাহলে ফলাফলটা কি হবে। ধরো একটা জায়গায় খরা হয়েছে, একটা মরুভূমির মতো পরিবেশ হয়ে গেছে একটা এলাকায় বা একটা অঞ্চলে বা একটা দেশে, তো কি হবে তখন ওই এলাকায় বা অঞ্চলে কি হবে, যে পানির সংকট দেখা দেবে। কি বললাম, পানির সংকট দেখা দিবে। গবাদি পশুদের জন্য খাবারের সমস্যা হবে, মানুষের জন্য খাবারের সমস্যা হবে, পানির সংকট দেখা দিবে, বিভিন্ন নদী নালার পানি শুকিয়ে যাবে। ওকে, এই হলো তোমাদের খরা, এই হলো তোমাদের দুর্যোগের কিছু অংশ। এরপর তোমাদের দুর্যোগ সম্পর্কে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে ভূমিকম্প। কি বললাম, সেই আলোচনাটাকে বলা হলো ভূমিকম্প। তো ভূমিকম্প বলতে এখানে বোঝানো হয় যে, তোমরা ভালো করে বোঝো ভূমিকম্পটা কি। তো হঠাৎ করে ধরো কোনো কিছু কেঁপে যাওয়া, অর্থাৎ হঠাৎ করে কোনো এলাকা বা কোনো অঞ্চল বা কোনো দেশের কোনো অংশ যে কিছু সময়ের জন্য হলেও কেঁপে ওঠে, এটা হচ্ছে তোমাদের ভূমিকম্প। তো ভূমিকম্প হলে করণীয় কি, ভূমিকম্প হয়ে যাওয়ার পর করণীয় কি, ভূমিকম্প যদি তুমি রুমে থাকো তাহলে করণীয় কি, দুইটা জিনিস মনে রাখবা। হঠাৎ করে তুমি রুমে আসো, হঠাৎ করে তোমার ধরো এলাকায় ভূমিকম্প হয়েছে, তখন তুমি কি করবা, রুমের মিডিলে থাকলাম, রুমে থাকলা, তখন তুমি কি করবা, যে ধরো তুমি বিছানায় শুয়ে আসো, তাহলে অবশ্যই কী করতে হবে, আমাদের বালিশ চাপা দিয়ে মাথায় ঢেকে রাখতে হবে। ওকে, তো এমনভাবে বালিশ চাপা দিব না যেন আমাদের শ্বাসকষ্ট হয়ে আবার ওখানে মারা যাও। তো এমনভাবে দিব যেন আমাদের উপর থেকে কোনো কিছু ভেঙে যদি মাথায় পড়ে তাহলে সেটার জন্য যেন সেফটি হয়। এরপরে মনে রাখবা যে বাসার ভেতরে যদি কোনো শক্ত চেয়ার টেবিল এগুলো থাকে, সেই চেয়ার টেবিলের নিচে ঢুকে পড়তে হবে, অর্থাৎ বড় টেবিলের নিচে বা শক্ত টেবিলের নিচে ঢুকে পড়বো। অথবা কি করব, যদি সেটা ইটের বাড়ি হয় বা পাকা দালান হয় তাহলে সেই বিমের নিচে দাঁড়াবো। কিসের নিচে দাঁড়াবো, বিমের নিচে। ওকে, এই হলো তোমাদের ভূমিকম্প যদি হয়। আর ভূমিকম্প হয়ে যাওয়ার পর করণীয় কি, তো ভূমিকম্প হয়ে যাওয়ার পর তুমি কি করবা, বাসা থেকে সারিবদ্ধভাবে বের হবা, কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো প্যানিক নেওয়া যাবে না। তোমাদের কী করতে হবে, যে আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে সুস্থে সারিবদ্ধভাবে বের হয়ে যেতে পারে। তারপরে তোমরা কি করবা, একটা খালি জায়গায় যেয়ে দাঁড়াবা, অর্থাৎ কী করবা, একটা খালি জায়গায় যেয়ে দাঁড়াবা। তুমি ভূমিকম্প হয়ে গেছে, পাশে যা খালি জায়গায় দাঁড়াইছো কিন্তু ওখানে গাছ রয়েছে, ওগুলোতে যে দাঁড়ানো যাবে না, অর্থাৎ সম্পূর্ণ খালি জায়গায় যেয়ে দাঁড়াতে হবে। এই হলো তোমাদের ভূমিকম্প। এইভাবে তোমাদের অধ্যায় 1 থেকে অধ্যায় 6 আজ আলোচনা করা হলো। এরপরে তোমাদের আবার অধ্যায় 6 থেকে বাদবাকি অধ্যায়গুলো বার্ষিকের আগে আলোচনা করা হবে। সকলকে ধন্যবাদ।